কমিশনের আরও এক নজিরবিহীন সিদ্ধান্ত, ভোটের ফলের পর ভোট। 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। এ বিষয়ে আরো ডিটেল জানবো, তবে তার আগে আরো একবার জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে। ভোটের ফলের পরও ভোট। 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। ফলতা বিধানসভার 285টি বুথেই ফের ভোট হবে, জানিয়ে দিল নির্বাচন কমিশন। সোমরাজ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সোমরাজ, কেন এই সিদ্ধান্ত কমিশনের, কি অভিযোগ যার জন্য 21শে মে ফলতা বিধানসভায় 285টি বুথেই ফের ভোট? দেখো, যেটা তোমাকে জানিয়ে রাখি যে ফলতা বিধানসভার মোট 285টি বুথ, এবং সেখানেই দেখা যাচ্ছে যে প্রায় 70টির কাছাকাছি বুথের ভোট গ্রহণের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন প্রশ্ন উঠেছে? তার কারণ যে 70টিরও কাছাকাছি বুথে যে ভোট গ্রহণ হয়েছে ফলতা বিধানসভায় গত 29শে এপ্রিল, সেখানে একাধিক অভিযোগ উঠছে। কি অভিযোগ উঠছে? যে কোনো বুথে গোটা ভোট গ্রহণের ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। আবার দেখা যাচ্ছে কোনো বুথে নির্দিষ্ট সময়ের ভিডিও ফুটেজ মিসিং রয়েছে। আবার এটাও দেখা যাচ্ছে যে বুথের সামনে প্রচুর পার্টি কর্মী সমর্থকদের ভিড় রয়েছে। আবার এটাও দেখা যাচ্ছে যে নির্দিষ্ট কিছু সময় ধরে কোনো বুথে ভিডিও পাওয়া যাচ্ছে না, তো ওয়েবকাস্টিং এর ভিডিও পাওয়া যাচ্ছে না। এখানেই দেখা যাচ্ছে সংখ্যাটা প্রায় 70-এরও বেশি, যেখানে এই বুথগুলির অভিযোগ উঠেছে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। আবার এটাও দেখা যাচ্ছে যে ইভিএম এর ট্যাম্পারিং এর অভিযোগ উঠছে, অর্থাৎ ইভিএম এর কিছু বুথের ওপর দেখা যাচ্ছে সেলুটেপ দিয়ে দেওয়া হয়েছে। এই ধরনেরও অভিযোগ উঠে এসেছে এবং সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। সেই কারণেই নির্বাচন কমিশনই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে যে ফলতা বিধানসভায় ভোট গ্রহণ ফের নেওয়া হবে এবং সেই ভোট হবে 21শে মে। 24শে মে রবিবার হবে তার গণনা। এবং নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে, সেখানে তারা বলছেন যে ফলতা বিধানসভার যে মোট ভোটার তার মধ্যে দেখা যাচ্ছে 22.82% ভোটার। হ্যাঁ সোমরাজ, বেশ, আমরা আবারও যোগাযোগ করছি, তবে তার আগে আরো একবার জানাই এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ভোটের ফলের পর ভোট। 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। ফলতা বিধানসভার 285টি বুথেই ফের ভোট। কমিশনের আরো এক নজিরবিহীন সিদ্ধান্ত। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, যে অভিযোগগুলোর কথা বলছিলে তুমি। হ্যাঁ দেখো, দেখা যাচ্ছে এই বুথগুলির ক্ষেত্রে এই অভিযোগগুলি উঠে এসেছিল, যেখানে ভিডিও ফুটেজ মিসিং রয়েছে, ওয়েবকাস্টিং এর ফুটেজ পাওয়া যাচ্ছে না, এমনকি ইভিএম ট্যাম্পারিং এর মতো অভিযোগ উঠে এসেছে। সেই কারণেই ফলতা বিধানসভায় ফের ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেকটি বুথেই এই ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনের তরফে যে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো হয়েছে, সেখানে বলা হচ্ছে যে ফলতা বিধানসভার যে মোট ভোটার তার মধ্যে দেখা যাচ্ছে 22.82% ভোটার, তাদের ভোট দেওয়া নিয়ে প্রশ্ন উঠে গেছে এই বুথে এই ধরনের অভিযোগ উঠে আসার দরুন। শুধু তাই নয়, যেটা সংখ্যায় 53,967 জন ভোটার, যাদের ভোট দেওয়া নিয়ে অভিযোগ, অর্থাৎ যারা ভোট দিয়েছেন কিন্তু তাদের ভোট অবৈধ বলে উঠে আসছে। কেন উঠে আসছে? তার কারণ নির্বাচন কমিশনের তরফে যে ব্যবস্থাপনা করা হয়েছিল সেখানে কিছু ট্যাম্পারিং এর অভিযোগ উঠে এসেছে। আর সেই কারণেই গোটা ফলতা বিধানসভায় ফের ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে যে চিঠিটি দেওয়া হয়েছে সেখানে এটাও বলা হচ্ছে যে তারা মনে করছেন এই 22% বেশি ভোটারের ভোট দেওয়ার যেটা দিয়েছেন সংশ্লিষ্ট বুথগুলিতে, সেখানে বাকি বুথগুলিরও ক্ষেত্রে সন্দেহ তৈরি হচ্ছে। তার কারণ যেখানে এত বুথ নিয়ে অভিযোগ উঠেছে, তাই বাকি বুথেও ভোট গ্রহণ আদেও নিয়ম মেনে হয়েছে নাকি সেটা নিয়ে প্রশ্ন থাকছে। আর সেই কারণে বেশ সোমরাজ, এই বিষয়ে তৃণমূল কংগ্রেস কি বলছে শোনাবো আপনাদের। যেটা করেছে নির্বাচন কমিশন সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং যখন যে সময় এই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে ততক্ষণে 230-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করে ফেলেছেন এবং ফলতাতেও আবার তৃণমূলের প্রার্থী জিতবেন। আপনাদের শুধু পণ্ডশ্রম হচ্ছে। আপনারা যে কাজগুলো করলেন, এবার প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। যদি এত রিগিং হয়ে থাকে
তাহলে আপনারা ভোটের দিন রিয়াক্ট করলেন না কেন? মুজরো সিংহম কি করছিল? এত সেনা, আধা সেনা, সাঁজোয়া বাহিনী কি করছিল? ঘুম ভাঙলো 3 দিন পর রাজনৈতিক ছক কষে। ফলে এটা প্রহসনের সিদ্ধান্ত নিলেন এই জ্ঞানেশ কুমার অ্যান্ড কোম্পানি। যোগ করতে পেরেছি বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎবাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। প্রিয়াঙ্কা কথা বলছি স্টুডিও থেকে। কুণাল ঘোষ বলছেন যে নির্বাচন কমিশন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যখন ফলতার বিধানসভায় পুনর্নির্বাচন হবে ততদিনে 230টার বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। ভোটের দিন এত নিরাপত্তা কি করলো, কি হলো দিয়ে এই প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ, কি বলবেন? ভোট নিয়ে এতদিন ধরে অনেক মানসিক অশান্তি পুইয়েছেন বেলেঘাটা এলাকায়। ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি, ঘুম হয়নি। ইদানিং কালে সকালে বিকেলে রাত্রে সবসময় ওনার গ্যাস হচ্ছে, অম্বলের সমস্যা হচ্ছে। সেই জন্য এই ধরনের মন্তব্য করছেন। কে কোথায় কি করেছে, কে কোথায় কি করেনি, সবকিছু জনতার দৃশ্যমানতায় আছে। আপনাদের ক্যামেরাই সেসব দেখিয়েছে। এমনকি কুণাল বাবু কি করেছেন সেটা কুণাল বাবু সারা মানে তৃণমূলে থাকাকালীন কুণাল বাবুর সঙ্গে কি হয়েছে সেটাও আপনাদের ক্যামেরা দেখিয়েছে। সুতরাং এখন এই ধরনের আলোচনা বস্তুত জনতার সঙ্গে প্রতারণা সামিল হবে। নির্বাচন কমিশনের কোনো বিষয়ের প্রতি কারোর যদি কোনো আপত্তি থাকে, আমাদের মতন রাজনৈতিক কর্মী বা আমাদের রাজনৈতিক দলগুলি, তাহলে সেটা মিডিয়াতে না বলে প্রথমে নির্বাচন কমিশনের তাদের যে পদ্ধতি আছে তাতে আবেদন করতে হবে। যদি সেটা তাদের ফল আমাদের পছন্দ না হয় তাহলে আমরা সুপ্রিম কোর্টে চলে যাব। এটাই হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের বাইরে তো নতুন কিছু ভারতীয় গণতন্ত্রে নেই। ভারতের গণতন্ত্রের বাইরে আমরা যাব কি করে? সংবিধানের বাইরে আমরা যাব কি করে? আর এখন তো তৃণমূল দলে একজন বলবো না, উদীয়মান বলবো না, উদিত একজন স্টার আইনজীবী আছেন, যিনি আইনের ভাষায় কথা বললে জজ সাহেবরা খানিকটা গরম জল হাতের কাছে রাখেন একটু নরম করে নেওয়ার জন্য। সেই তিনি তাকে দিয়ে মামলা করালেই তো সব হয়ে যাবে। কুণাল বাবু এইসব কথা বলছেন কেন? অনেক ধন্যবাদ। মামলা করেন হবে। নির্বাচন কমিশন মনে করেছে তাই রাজ্যে ফের নির্বাচন। ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 15টি বুথে শনিবার পুনর্নির্বাচন। আর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন দ্বিতীয়বার ভোট দিতে যাওয়া মানে হয়রানি, কেউ বলছেন প্রথমবার ভোটে সমস্যা হলে তো দ্বিতীয়বার ভোট দিতেই হবে। সমস্যা ছিল না, কালকে হঠাৎ জানতে পারলাম আবার ভোট দিতে হবে। পুরো একদম মানে শান্তভাবেই ভোট হয়েছিল, কোনো সমস্যা হয়নি। কিন্তু সেকেন্ড টাইম কেন আবার এরকম হলো বুঝতে পারলাম না। এটা কি হয়রানি? হ্যাঁ, হ্যারাস তো আছেই। কি বলবো, আমাদের হ্যারাসমেন্ট হচ্ছে, আর কি দিতে পারে, কষ্ট করে আসতে হচ্ছে। এই ওয়ার্ডটা এমন শান্তিপ্রিয় ওয়ার্ড, এখানে কোনো ঝুট ঝামেলা আমি 5 বা 6 বার দিচ্ছি এই নিয়ে, কোনোবার শুনে এই প্রথম দিতে পারছে। 29 এপ্রিল পশ্চিমবঙ্গের শেষ দফার ভোট হয়। এই দফায় ভোট ছিল রাজ্যের 7 জেলার 142টি বিধানসভা কেন্দ্রে। এর মধ্যে একাধিক বুথে কারচুপি নিয়ে কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে। সেই সব খতিয়ে দেখে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম এই 2 কেন্দ্র মিলিয়ে 15টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 4টি বুথে এবং মগরাহাট পশ্চিমের 11টি বুথে শনিবার ফের ভোট। গত বুধবার এই মগরাহাট পশ্চিমের বাহিরকুইয়া কুরকুরিয়া প্রাথমিক স্কুলে 3টি বুথের ভোট গ্রহণ হয়। বিজেপি অভিযোগ তোলে ইভিএমে তাদের প্রতীক টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এ নিয়ে বিজেপি নালিশ জানায় কমিশনে। এরপরেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের। মগরাহাট পশ্চিমে পুনর্নির্বাচন শুরু হয়েছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আবারও নির্বাচন শুরু হয়েছে। আমার সঙ্গে রয়েছেন এই এলাকারই বাসিন্দা রবীন বৈদ্য। তার হাতে দেখা গেল 2টি দাগ, অর্থাৎ প্রথমে তিনি ভোট দিয়েছিলেন, আজকে আবারও নতুন করে ভোট দিলেন। প্রথম ভোট দিয়ে চলে গেছি, তারপরে কি হয়েছে জানি না। আজকে আবার আসতে হলো। বাবার জন্মে দেখিনি, তাই দেখে নিলাম। তা আর কি করবো, দিতে বাধ্য, দেশের নাগরিক, দিতে বাধ্য হব। কেন আবার এনআরসি যদি কেটে দেয়।
কোনো সমস্যা ছিল না, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল। তার জন্য আবার দ্বিতীয়বার মানুষের পেরেশানি করছে, কাজকাম লোকের বন্ধ করছে, বাইরে থেকে এসে সব চলে গেছে, সেই সব ভোটগুলো নষ্ট করেছে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হরিদেবপুর, এই হরিদেবপুরের 194 নম্বর বুথে অভিযোগ ওঠে ইভিএমে নির্দিষ্ট একটি দলের বোতামে আতর লাগিয়ে দেওয়া হয়েছিল, যাতে বোঝা যায় কে তাদের ভোট দিলেন আর কে দিলেন না। এই 194 নম্বর বুথেও এদিন পুনর্নির্বাচন হয়। মেশিনে সব যেটা ঢোকায় তা খারাপ হবে না, কি হবে? কি ঢুকিয়েছিল? আতর ঢোকানো। কি প্রথম দিনের ভোটে? হ্যাঁ, সে আতর দিয়ে তারপর ভোট দিয়েছো? হ্যাঁ। মিটা বুঝে কাজে চলে গেছি আমরা কাল সব, ফের আজকে এসে ভোট দিতে হচ্ছে। লাইন দিয়ে পুরো লাইন আমাদের এত হ্যারান পেরেশানি কেন করা? 2 বিধানসভা কেন্দ্রের 15 বুথে পুনর্নির্বাচন। কেউ বলছেন একবার ভোট দিয়ে আবার ভোট দিতে হয়রানি, কেউ আবার বলছেন প্রথমবার ভোটে সমস্যা হলে তো দ্বিতীয়বার ভোট দিতেই হবে। কাজকর্ম সব প্রত্যেকেরই তো কাজ আছে না, আমাদেরও কত কাজ বন্ধ করে ঘরটা চালিয়ে দিয়ে এসেছি। দ্বিতীয়বার ভোটে ডিস্টার্ব হলে দিতেই হবে, কোনো কিছু করার নেই। কোনো অসুবিধা হচ্ছে সকাল থেকে? না 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 না, হ্যাঁ শান্তিপূর্ণ। নিউজ 18 বাংলা। এবারও 200-র বেশি আসন পাবে তৃণমূল, আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তার নির্দেশ, রাত 2টো বাজলেও গণনা কেন্দ্র ছাড়া যাবে না, যতক্ষণ না তিনি বলছেন। সোমবার ভোট গণনা, এই গণনা নিয়ে এবার স্ট্র্যাটেজি। শনিবার তৃণমূলের প্রার্থী, কাউন্টিং এজেন্ট নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, 6 মাস ধরে লড়াইয়ের জন্য ধন্যবাদ, যাঁরা লড়াই করেছেন তাদের পুরস্কৃত করা হবে। তৃণমূল শুধু জিতছে না, বড় ব্যবধানে জিতছে। 200-র বেশি আসন পাবে তৃণমূল। এদিনের বৈঠকে কাউন্টিং এজেন্টের তৃণমূল নেত্রী একগুচ্ছ নির্দেশ দেন। রাত 2টো বাজলেও কেউ কাউন্টিং সেন্টার ছাড়বেন না, যতক্ষণ না তিনি বেরোতে বলবেন ততক্ষণ গণনা কেন্দ্রে থাকতে হবে। কোনো আসনে 200 থেকে 300 ব্যবধানে বিপক্ষ জিতলে রিকাউন্টিং এর দাবি করতে হবে। কাউন্টিং এজেন্টরা বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন, দুপুরে হালকা খাবার খাবেন, বাইরের খাবার নেবেন না, কেউ কিছু মিশিয়ে দিতে পারে। স্ট্রং রুম থেকে কাউন্টিং এর জন্য ইভিএম নিয়ে যাওয়ার সময় বদলাতে পারে, তাই সোমবার ভোর 5টার মধ্যে গণনা কেন্দ্রে পৌঁছতে হবে। 10 সেকেন্ড লোডশেডিং হলে 50টা ইভিএম পাল্টে দিতে পারে। রিটার্নিং অফিসারকে চিঠি দিতে হবে যাতে কাউন্টিং সেন্টারে লোডশেডিং না হয়। গণনার দিন তৃণমূলের পুরনো নতুন সকলকে ডাকতে হবে, কোনো ইগোর লড়াই করা যাবে না। বিজেপি যেখানে ওয়ার রুম করবে সেখানে পাল্টা হিসেবে তৃণমূল কর্মীদের বসাতে হবে, বিশেষ করে মহিলাদের। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুলিশ আপনাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, লড়াই করতে হবে। মনে রাখবেন, আমরা বিরোধী দলের মতো ফাইট করছি। সিআরপিএফ তারা করলে মহিলারা তারা করবেন। মহিলাদের সব বাহিনীকে নামান। বিজেপি কোনো মতেই আসছে না, চেক করেই বলছি। বাঘের মতো লড়াই করতে হবে যাতে ওই বিড়ালগুলো বিড়ালই থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, গণনার শেষ পর্যন্ত কাউন্টিং এজেন্টরা থাকবেন। সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত কেউ কাউন্টিং সেন্টার ছেড়ে বেরোবেন না। ইভিএম এর সিরিয়াল নাম্বারের সঙ্গে ফর্ম 17C মেলাতে হবে। ডেটা এন্ট্রিতে ভুল করলে রিটার্নিং অফিসারকে চিঠি দিতে হবে। কাউন্টিং সেন্টারে ছাত্র, যুব, মহিলারা থাকবেন। জিতে গেছি বলে ঢিলেমি দিলে চলবে না। এদিন অভিষেক বলেন, 215-র বেশি আসন পাবে তৃণমূল, তবে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। বিজেপি নিজেও ভালো করে জানে ওরা জিতবে না, তবু শেষ চুরি ও কামড় দেবে ওই দিন। সিআরপিএফ ডান্ডা দিয়ে মারছে, আপনারাও ডান্ডা আর ঝান্ডা দুটোই রাখবেন। ভার্চুয়াল বৈঠকে অভিষেক নির্দেশ দেন, মহিলাদের কাউন্টিং এজেন্ট হিসেবে রাখুন। সিআরপিএফ চাইলেও ওদের গায়ে হাত দিতে পারবে না। গণনার সময় ঠিক কি কি করতে হবে তা বোঝাতে রবিবার বিভিন্ন জায়গায় প্রতিনিধি পাঠাচ্ছে তৃণমূল। দমদম ও বারাকপুর সাংগঠনিক জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব কুমারকে। বহু জায়গাতে তৃণমূল কংগ্রেসের অন্দরে একটি প্রশ্ন ঘোরাফেরা করছিল, এক্সিট পোলের পরে তৃণমূল কংগ্রেসের নেতারা কি ভাবছেন। দলীয় আত্মবিশ্বাসে যাতে কোনো ঘাটতি না থাকে সে বার্তাও মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সম্পূর্ণভাবে দিয়ে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের কাছে। ক্যামেরায় রাজীব সিংহের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কালীঘাট। রবিবার জেলায় জেলায় বিজেপির প্রার্থীরা মন্দিরে পুজো দেবেন আর মহিলা কর্মীরা নামবেন ময়দানে। স্ট্রং রুমের সামনে অবস্থানে বসবেন
ভোট গোনা শেষ না হলে কাউন্টিং সেন্টার ছাড়া যাবে না, নির্দেশ বিজেপি নেতৃত্বের। এপ্রিল এবং 29 এপ্রিল পশ্চিমবঙ্গে এবার দু দফায় ভোট হয়েছে। 4 মে অর্থাৎ আগামী সোমবার সকাল 8টা থেকে গণনা শুরু হবে। ধাপে ধাপে জানা যাবে 294 আসনের রেজাল্ট। তার আগে মন্দিরে মন্দিরে পুজো বিজেপির। রবিবার রাজ্য জুড়ে মন্দিরে গিয়ে পুজো দেবেন বিজেপির প্রার্থীরা। রবিবার বিজেপির মহিলা কর্মীদের ময়দানে নামতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় জেলায় স্ট্রং রুমের বাইরে মহিলা কর্মীরা অবস্থানে বসবেন। সুষ্ঠুভাবে ভোট গণনার দাবিতে তৃণমূলের বিরুদ্ধে স্ট্রং রুমে গন্ডগোলের অভিযোগ উঠলেই বিজেপির মহিলা কর্মীরা বিক্ষোভ দেখাবেন। সোমবার রেজাল্ট, এর জন্য বিজেপি তৈরি করেছে কাউন্টিং স্ট্র্যাটেজি। গণনা নিয়ে জেলায় জেলায় বিজেপির গণনা কর্মশালা করার প্রস্তুতি চলছে। মানুষ তো বলেই দিয়েছে আমরা আপনাদেরকে জিতিয়েছি। সে জিতটা সম্পূর্ণ 4 তারিখ হবে। গতবারে যেগুলো আমরা করিনি, কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া, পোলিং এজেন্টকে দেওয়া, সেটা চলছে সব ব্যাপকভাবে, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়। মানুষের আশীর্বাদ যেন ঠিক জায়গায় পড়ে। বিজেপির গণনা কর্মশালায় নির্দেশ দেওয়া হয়েছে, গণনা একেবারে শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং সেন্টারে থাকতে হবে। প্রথম কয়েক রাউন্ডের ফল দেখে গণনা কেন্দ্র ছাড়া যাবে না। পার্টি ব্যাপক উদ্যোগ নিয়েছে। ভূপেন্দ্র যাদবজি, সুনীলজি, শ্রমিক দা এদের নেতৃত্বে হচ্ছে। আমার সঙ্গে সব যোগাযোগ আছে। প্রথম জাতীয় পার্টি এবং রেজিস্টার পার্টিগুলো বসবে, নির্দল বা অন্যান্যরা পরে বসবে। গতবারে যে কাণ্ডটা করেছিল, করোনার থার্ড ওয়েভের সুযোগ নিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং করে বিজেপি 450 পেয়েছে, তৃণমূল 250 পেয়েছে। স্লিপে লেখা হয়েছে তৃণমূল 450, বিজেপি 250। এবারে আমরা ত্রুটিমুক্তভাবে সমস্ত জিনিসগুলো করার ব্যবস্থা করেছি। রাজ্যের 77টি কাউন্টিং সেন্টারে সোমবার গণনা হবে। তার আগে শুক্রবার কলকাতায় বৈঠক করে বিজেপি। বৈঠকে ছিলেন কলকাতা এবং 2 চব্বিশ পরগনার বিজেপি প্রার্থীরা। ছিলেন বিজেপির পর্যবেক্ষক সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দেন, গণনার শেষ মুহূর্ত পর্যন্ত কাউন্টিং সেন্টারে থাকতে হবে। প্রতিটি কাউন্টিং সেন্টার আগলে রাখতে হবে। শুক্রবার বাগডোগরাতেও বিজেপির এই গণনা কর্মশালা চলে। সেখানে ছিলেন বিজেপির উত্তরবঙ্গের প্রার্থীরা। গণনা কেন্দ্রে কি কি করণীয় কাজ আছে সেই বিষয়ে একটা আলোচনা এখানে হলো। মানুষ যে ভার্ডিক্ট দিয়েছে, মানুষ যে ভোট দিয়েছে, তাদের ভোট যেন ঠিকঠাক মতো গণনা হয়, তার জন্য যে ধরনের সচেতনতা ও সাবধানতা অবলম্বন করা দরকার, সেই বিষয়ে একটা প্রশিক্ষণ বলতে পারেন এটা। সেই গণনায় যাতে কোনো ভুলচুক না হয়, কোনো অসুবিধা না হয়, সেই বিষয়গুলো। পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিজেপির গণনা কর্মশালা হয় শনিবার। করার প্রস্তুতি চলছে। মানুষ তো বলেই দিয়েছে আমরা আপনাদেরকে জিতিয়েছি। সে জিতটা সম্পূর্ণ 4 তারিখ হবে। গতবারে যেগুলো আমরা করিনি, কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া, পোলিং এজেন্টকে দেওয়া, সেটা চলছে সব ব্যাপকভাবে, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়। মানুষের আশীর্বাদ যেন ঠিক জায়গায় পড়ে। নিউজ 18 বাংলা। ছিলেন স্পেশাল ব্রাঞ্চে। কলকাতায় ভোটের মুখে হন কালীঘাট থানার ওসি। সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট, কখনো জয় শ্রীরাম, কখনো বাংলার ভোটে অপারেশন সিঁদুরের হুঁশিয়ারি। ভোটের দিন ভবানীপুরে দাবাং মুড দেখানোর চেষ্টা। চেয়ার টিকল না 1 সপ্তাহ। থানায় বসে উর্দি পরে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট। কমিশনের নালিশ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড কালীঘাট থানার ওসি গৌতম দাস। এপ্রিল হয় দ্বিতীয় দফার ভোট। তার ঠিক আগে 25 এপ্রিল কালীঘাট থানার ওসি করা হয় গৌতম দাসকে। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে কালীঘাট থানার ওসি। এই ওসি থানায় বসে উর্দি পরে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ছবির উপরে লেখা রেডি ফর নিউ অ্যাসাইনমেন্ট।
ওসির এই পোস্ট ঘিরেই বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে শৃঙ্খলা ভঙ্গের, কারণ কলকাতা পুলিশের নিয়ম অনুযায়ী কর্তব্যরত কোনো পুলিশ কর্মী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন না। উর্দি পড়া অবস্থায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন না। উর্দি পড়া অবস্থায় সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত জানানো যাবে না। আগ্নেয়াস্ত্র সরকারি সম্পত্তি, সরকারি সম্পত্তি সোশ্যাল মিডিয়ায় দেখানো যাবে না। এইসব বিধিভঙ্গের অভিযোগেই কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সাসপেন্ড করেছে লালবাজার। কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে চামেলি মুখোপাধ্যায়কে। সোশ্যাল মিডিয়ায় তিনি নানা ইস্যুতেই পোস্ট করেন। এটা 5ই এপ্রিলের পোস্ট। বাংলার ভোটে অপারেশন সিঁদুর 2.5 হবে বলে পোস্ট করেন। 29 এপ্রিল কলকাতায় ভোট, 25 এপ্রিল কালীঘাট থানার ওসি চেয়ারে গৌতম দাস। ভোটের দিন ভবানীপুরে চেষ্টা করেন দাবাং মুড দেখানোর। এবার থানায় বসে উর্দি পড়ে আগ্নেয়াস্ত্র হাতে ছবি। এতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, তাতেই সাসপেন্ড। 7 দিনও টিকল না চেয়ার। এই সাসপেনশনের আগে বিষয়টি রাজনৈতিক মোড় নেয়। গৌতম দাসের পোস্ট করা ছবি নিয়ে কমিশনে নালিশ করেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। পুলিশি নির্দেশিকার উল্লেখ করে জয়প্রকাশ মজুমদার প্রশ্ন তোলেন, ইউনিফর্ম পরে কিভাবে একজন পুলিশ অফিসার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন? কোনো পুলিশ অফিসার কি এভাবে ছবি পোস্ট করতে পারেন? আগ্নেয়াস্ত্রটি কি আদৌ কালীঘাট থানার ওসির জন্য বরাদ্দ? এটা প্রমাণ করছে বিজেপির প্রেরিত, বিজেপি পার্টির একজন সদস্য। তার উর্দি পরে হাতে বন্দুক নিয়ে কালীঘাট স্টেশনে বসে থাকার কোনো অধিকারই নেই। উনি পুলিশ না হলে সমাজের অন্য জায়গায় থাকলে সমাজ বিরোধী তৈরি হতেন। তাকে শুধু সাসপেন্ড করা বা সরিয়ে দেওয়া নয়, তাকে গ্রেপ্তারি প্রয়োজন বলে আমি মনে করি। বিতর্কের পরে বন্দুক হাতে পোস্ট ডিলিট করে দেন কালীঘাট থানার ওসি, কিন্তু তিনি থেমে থাকেন। জয়প্রকাশ মজুমদারের নাম না করে ফের পোস্ট, যাতে স্পষ্ট তার নিশানায় জয়প্রকাশ। এই পোস্টও ডিলিট করে দেন কালীঘাট থানার ওসি। তারপর আবার পোস্ট। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালীঘাট থানার এই ওসিকে সাসপেন্ড করল লালবাজার। অতি পাকামি করতে গেছেন, ও সাসপেন্ড হয়ে যাওয়া দরকার। হয়ে গেছে, ভালো হয়েছে। ভেবেছে যারা বসিয়েছে তাদেরও সব বন্দুক ফন্দুক দেখিয়ে খুশি করলে বোধহয় এতে সাসপেন্ড কেন? ভবিষ্যতেই যাতে কোনো থানায় না ফিরতে আসতে পারে তাই দেখা উচিত। আইন রক্ষকের কাজ আইনকে রক্ষা করা, ফটো পোস্ট দেওয়া নয়। যদি গণতন্ত্রের ঊর্ধ্বে কেউ উঠতে চায়, সে যে থানার পুলিশ আধিকারিক হোক না কেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হওয়া উচিত। অতএব যে ওসি পরিবর্তন হয়েছে এটা আমরা সমর্থন করছি। উর্দি পড়া অবস্থায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কয়েকদিন আগে বিতর্কে জড়ান কলকাতা আর্মড পুলিশের এক কনস্টেবল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাসপেন্ডও করা হয়েছিল। নিউজ 18 বাংলা। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। ফলতায় ফের ভোটে কমিশনকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। গণেশ কুমারকে কড়া ভাষায় আক্রমণ অভিষেকের। আরও একবার আপনাদের জানাই,
ফলতায় ফের ভোটে কমিশনকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়, জ্ঞানেশ কুমারকে কড়া ভাষায় আক্রমণ অভিষেকের। আবির রয়েছে প্রতিনিধি। আবির, এক্সপোস্টে কি লিখলেন, কি উল্লেখ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, ফলতার নির্বাচনের বিষয় নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত জানানোর পর বিজেপি নেতা অমিত মালভিয়ার তরফ থেকে একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। অভিষেক সেই অমিত মালভিয়ার এক্স হ্যান্ডেল পোস্টকে কোট পোস্ট করেছেন এবং সেখানে তিনি লিখেছেন যে বাংলা বিরোধী গুজরাটি চক্র এবং তাদের হাতের পুতুল হচ্ছেন জ্ঞানেশ কুমার। এবং যে ডায়মন্ড হারবার মডেলের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেন, তিনি সেই প্রসঙ্গের উল্লেখ করে বলেছেন যে ডায়মন্ড হারবার মডেলের বিন্দু মাত্র ক্ষতি করতে পারা যাবে না, 10টা জন্ম পার করে দিল। একই সঙ্গে তিনি চ্যালেঞ্জ করেছেন যে গোটা দেশ থেকে যাদের খুশি তাদেরকে ফলতায় পাঠানো হোক, সব থেকে বেশি শক্তিশালী ব্যক্তিকে পাঠানো হোক, দিল্লি থেকে তাদের পছন্দের কোনো গডফাদারকে পাঠিয়ে দেওয়া হোক, যদি তাদের সাহস থাকে তাহলে তারা নিজেরাই ফলতা থেকে নির্বাচনে লড়ুক, তা সত্ত্বেও কিছু হবে না। ফলে যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে বিজেপির তরফ থেকে খোঁটা দেওয়া হয়, সেই ডায়মন্ড হারবার মডেল নিয়ে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। একই সঙ্গে তিনি তার পোস্টের মধ্যে দিয়ে জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়েও কটাক্ষ করে পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। বেশ।